গাছের নিচে বসে আছে পিচ্চি পণ্ডিত। কলেজের সবাই তাকে পিচ্চি পণ্ডিত বলে ডাকে। তার নাম হচ্ছে শাহেদ। গাছের নিচে বসে বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে। এমন সময় পিছন থেকে এক বড় ভাই এসে বলতে লাগলো, এই পিচ্চি পণ্ডিত, আমার একটা কাজ করে দিতে পারবে? তুই তো আবার সবাইকে সাহায্য করিস, তাই আমি তোর কাছে আসলাম। আমি জানি তুই আমাকে ফিরিয়ে দিবি না, সেই জন্য তোর কাছে আসলাম। যেহেতু চলে এসেছো তাহলে বলে ফেলো কি করে দিতে হবে। তবে যেই কাজই করে দেই না কেন ওই কাজের জন্য কিন্তু 2000 টাকা ফি দিতে হবে। সামান্য একটা রিলেশন করিয়ে দিবি, এটার জন্য 2000 টাকা দিতে হবে তোকে? তবে এটা কিন্তু চার্তার কাছে চিঠিটা দিলে হবে না, দিতে হবে একবারে বড় মাছের ওপরে। যদি পারিস তাহলে আমি 2000 কেন, তোকে 5000 টাকা দিব নগদ। তুমি 2000 টাকা আগে দাও, আমি চিঠি দিয়ে আসার পর না হয় তুমি বাকি 3000 টাকা দিবে। তবে এই চিঠির ভিতরে কি লেখা আছে এটা বলো। আমি আবার চিঠি না পড়ে কাউকে দেই না, যদি আমার মনের মতো না হয়। তোর মনের মতো হতে হবে এমন কোনো কথা আছে নাকি? এটা কিন্তু একদম অন্যায় হচ্ছে। তাহলে আমি পারবো না, আমি এখন ক্লাসে গেলাম, তুমি অন্য কাউকে দেখতে পারো। আদনান ভাই। আচ্ছা শোন, আমি কি কি লিখেছি। প্রিয় ম্যাডাম, আপনাকে আমি অনেকদিন ধরে ভালোবাসি, কিন্তু বলতে পারি নাই। আজকে আমি আর পারতেছি না, তাই আমি বলে দিতেছি, আপনাকে আমি ভালোবাসি। আই লাভ ইউ। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন বা আমার সাথে রিলেশন করতে চান, তাহলে কলেজ ছুটির পর একটু কলেজের পেছনে আসবেন, আপনাকে প্রপোজ করব আমি। বাহ, খুব সুন্দর লিখেছো। সবার চাইতে বেশি সুন্দর হয়েছে তোমারটা। এতদিন যাদের রিলেশন করিয়ে দিয়েছিলাম সব চাইতে সুন্দর হয়েছে। আচ্ছা এখন টাকা দাও, এরপরে না হয় আমি চিঠিটা পৌঁছে দিব ম্যাডামের কাছে। কিন্তু কোন ম্যাডামের কাছে দিব এটা তো বললে না। আমাদের কলেজে নতুন যে ইংরেজি ম্যাডাম ঢুকেছে, ওই ইংরেজি ম্যাডামকে দিবি এই চিঠিটা। ম্যাডামের নাম হচ্ছে প্রিয়া। প্লিজ তার সাথে আমার রিলেশনটা করিয়ে দে, পরে যা খেতে চাইবি তাই খাওয়াবো আমি। আচ্ছা টাকা পেয়ে গেছি, চিঠিও পেয়ে গেছি। এই তোরা ক্লাসে যা, আমি চিঠিটা দিয়ে এখনই আসতেছি। এ বলে শাহেদ চলে আসলো ওইখান থেকে। প্রিয়া ম্যাডামের কেবিনের দিকে এসে দেখে প্রিয়া ম্যাডামের কেবিনে বসে আছে রাফিয়া ম্যাডাম। রাফিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে শাহেদ বলতে লাগলো, রাফিয়া ম্যাডাম, প্রিয়া ম্যাডাম কোথায় গেছে? ওনাকে একটু ডেকে দিতে পারবেন? কেন, জরুরি কিছু প্রয়োজন? ম্যাডামকে কিছু বলবে নাকি? বললে আমাকে বলতে পারো, আমি ম্যাডামকে বলে দেবো। ম্যাডাম ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, এই নেন, এই চিঠিটা দিয়ে বলবেন যে আমি দিয়েছি, আর পড়তে বলবেন কিন্তু। আচ্ছা তুমি ক্লাসরুমে যাও, ম্যাডাম বের হলে আমি চিঠিটা দিয়ে দেবো। এ বলে শাহেদ চিঠিটা দিয়ে চলে আসলো ক্লাসরুমে। অন্যদিকে রাফিয়া ম্যাডাম চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিটা পড়ে মুগ্ধ হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, এই পিচ্চিটা দুষ্টু হলেও অনেকটা রোমান্টিক আছে। এত সুন্দর করে লাইনগুলো সাজিয়ে লিখেছে। বিকেলবেলা তো যেতেই হবে, পেছনে না গেলে তো এই দুষ্টুটাকে আর পাবো না। অনেক দিনের ইচ্ছে আছে এই দুষ্টুটাকে আমি আমার করে নেব, কিন্তু এই দুষ্টুটা আমার জালে ধরা পড়ছে না। আজকে তো ধরা পড়তেই হবে। এই চিঠি প্রিয়া ম্যাডামকে দেবো না, আমি দেখি দুষ্টু তুমি কি করো। এই বলে রাফিয়া ম্যাডাম তাড়াতাড়ি করে চিঠিটা পড়ে তার ব্যাগের ভিতর ভরে নিল। বেশ কিছুক্ষণ পর প্রিয়া ম্যাডাম ওয়াশরুম থেকে বের হয়ে রাফিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, কে এসেছিল এখানে? কারো গলা শুনলাম মনে হয়। কে আর আসবে? আমাদের কলেজের ওই দুষ্টু পিচ্চি ছেলেটা এসেছিল তোমাকে খোঁজার জন্য। তুমি এখনো ক্লাসের রুমে যাওনি, তো এটা জিজ্ঞেস করার জন্য এসেছিল। ও আচ্ছা, এই পিচ্চিটার জন্য আমি আমার কেবিনে এসেও শান্তি পাবো না। পুরো ক্লাস মাথায় তুলে রাখে, আবার কেবিনে আসলে ও ওরকম করে। আচ্ছা রাফিয়া ম্যাডাম, একটা কথা বললেন তো, এই পিচ্চি তো অনেক আগে থেকে এই কলেজে পড়ে। আমি আসার আগে থেকে মনে হয় সে কি প্রত্যেকটা ছেলে মেয়েকে রিলেশন করিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, সে প্রতিদিন মনে হয় একটা বা দুইটা ছেলে মেয়ের রিলেশন করিয়ে দেয়, কিন্তু সে নিজে করে না। তবে আজকে থেকে মনে হয় করতে পারে। একটা চিঠি পেলাম, আমাকে দিয়ে গেল। সে নাকি আমাকে পছন্দ করে। কলেজ ছুটির পর বলেছে যে কলেজের পেছনে যাওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে তো আপনার ভাগ্য খুলে গেল। এতদিন আপনি যেটা চেয়েছিলেন সেটা পেয়ে যাবেন। তবে একটা কথা, আবার ভুল মানুষের প্রেমে পড়েন না কিন্তু, দেখেন। এই বলে প্রিয়া ম্যাডাম মুচকি একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে চলে আসলো ক্লাসরুমের ভিতরে। প্রবেশ করে একেবারে শাহেদের দিকে তাকালো। এইদিকে শাহেদ ম্যাডামের দিকে একবার তাকিয়ে মুচকি একটা হাসি দিল। প্রিয়া ম্যাডাম ক্লাস করাতে করাতে চলে আসলো শাহেদের কাছে। শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, তুমি নাকি রাফিয়া ম্যাডামকে চিঠি দিয়ে এসেছো। রাফিয়া ম্যাডামকে নাকি তুমি ভালোবাসো। কলেজ ছুটির পর নাকি ম্যাডামের সাথে দেখা করবে কলেজের পেছনে।
মানে কি বলতেছেন আপনি এসব? আমি রাফিয়া ম্যাডামকে চিঠি দিতে যাব কেন? আমি তো রাফিয়া ম্যাডামকে পছন্দ করি না। আমি তো পছন্দ করি আপনাকে। আর আপনাকে পছন্দ করলেও কি আপনি আমার প্রতি সাড়া দিবেন না, এটা আমি জানি। আর ওই চিঠিটা দিয়েছিল কলেজের এক বড় ভাই, নাম হচ্ছে আদনান। সে আপনাকে প্রপোজ করতে চেয়েছিল। আমি তো রাফিয়া ম্যাডামকে বলে এসেছিলাম চিঠিটা আপনাকে দেওয়ার জন্য। যাক, রাফিয়া ম্যাডাম পেয়েছে, ভালো হয়েছে। তবে আপনিও যাবেন, না হলে কিন্তু আদনান ভাই আমাকে মেরে ভর্তা বানাবে। কারণ আপনার সাথে রিলেশন করিয়ে দেওয়ার জন্য আদনান ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা নিয়েছি। এটা আমার বকশিস। ইংরেজি বলতে পারো না, বাংলা তো পটর পটর করে বলে ফেলো, কিন্তু রাতের বেলা এত ভালো ইংরেজি কোথা থেকে লেখো শুনি? গতকালকে দেখলাম ফেসবুকে তুমি লিখেছো, চেহারা দেখে নয় তার মন দেখে আমি প্রেমে পড়েছি, তার রূপ দেখে নয় তার হাসি দেখে আমি মায়ায় পড়েছি, তার ওই দুটি চোখে আমি ডুবে যেতে চাই। এটা কাকে বোঝাতে চেয়েছো বলো তো শুনি? আরে ম্যাডাম, এটা তো এমনিতেই লিখলাম। তবে এটা আপনার জন্য না, এটা অন্য একজনের জন্য লিখেছি। তার দিকে তাকালেই আমার অন্যরকম ফিল হয়। শাহেদ মুখ থেকে অন্য কারোর কথা শুনে পিয়া রেগে গেল। শাহেদের কান ধরে বলতে লাগলো, তুই যাকে পছন্দ করিস তার নাম বল, সে কোথায় থাকে, কি করে, সবকিছু বল। আমি দেখতে চাই সে কেমন, তার কলিজা উঠিয়ে নিব আমি। সে আমার জিনিসের দিকে চোখ দিয়েছে। ম্যাডাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনাকে তো আমি কোনো কিছু বলি নাই। আর আমি যে মেয়েকেই পছন্দ করি না কেন, সেই মেয়ে তো আমার বউ হবেই। তাতে আপনার কি? আপনি এখানে কি করবেন শুনি? আপনি একজন ম্যাডাম, আপনাকে আমি অনেক সম্মান করি। তাই বলে কি আপনি এভাবে আচরণ করবেন? হ্যাঁ, আমি এইভাবে আচরণ করব। তোর দিকে যে তাকাবে আমি তার চোখ উঠিয়ে নিব, মনে রাখিস তুই। পিয়া এইসব কথা বলতেছে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে এসেছে। ক্লাস শেষ হতে পিয়া ম্যাডাম চলে গেল। তার কেবিনে পরবর্তী ক্লাস নেবে রাফিয়া ম্যাডাম। এইদিকে শাহেদের বন্ধু তানভীর বলতে লাগলো, শালা, কন্যা রাশি নিয়ে এসে মেয়েদেরকে এইভাবে টিচ করবি? ভাই, তুই পারিস মেয়েদেরকে পটাতে। আমাদেরকে একটা ব্যবস্থা করে দে। কতবার বলার পরও তুই আমাদেরকে ব্যবস্থা করে দিস না। ভাই, তোদেরকে যদি আমি ব্যবস্থা করে দেই তাহলে তোরা কোনো কিছুই করতে পারবি না, কারণ তোদের মধ্যে সেই দক্ষতা নেই। চলে যাবি নাকি রাফিয়া ম্যাডামের ক্লাসটা শেষ করে এরপরে বাহিরে যাবি? ম্যাডাম তো চলে এসেছে, ক্লাসটা শেষ করে এরপরে না হয় বাইরে বের হই। এইদিকে রাফিয়া ম্যাডাম ক্লাস করাচ্ছে আর মিটমিট করে হাসতেছে। এইদিকে শায়দ রাফিয়া ম্যাডামের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। রাফিয়া ম্যাডাম মনে মনে বলতেছে, এতদিন পর আমার দিকে নজর দিয়েছো তুমি, ছোট্ট পাখি। তোমাকে তো আমি খুব আদর যত্নে রাখবো। কখন যে সময়টা শেষ হবে আর তোমার সাথে দেখা হবে কলেজের পেছনে, ইস, ভাবতেই অবাক হচ্ছে। রাফিয়া ম্যাডাম এইসব চিন্তা ভাবনা করতেছে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে শাহেদ এবং তার বন্ধু বান্ধব চলে আসলো বাহিরে। গাছের নিচে বসে আছে এমন সময় জনি এসে বলতে লাগলো, এই নে শাহেদ, আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়ালাম। যার সাথে রিলেশন করিয়ে দিয়েছিস তার সাথে কয়েকদিন পর বিয়ে হবে। আমার বিয়ের কথাবার্তা শেষ হয়ে গেছে। ভাই, মিষ্টি খাওয়ালে তো চলবে না, বিয়ের দাওয়াত দিতে হবে আমাদের সবাইকে। এত কষ্ট করে আপনাদের রিলেশন করিয়ে দিলাম, আর আপনি কি না শুধু মিষ্টি খাওয়াচ্ছেন? তোকে তো অবশ্যই দাওয়াত দিব, এখনো বিয়ের কার্ড ছাপানো হয় নাই। ছাপানো শেষ হলে এরপর তোকে দাওয়াত দিব। এই বলে জনি মিষ্টি খাইয়ে ওইখান থেকে চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। কলেজ ছুটি দিয়ে দিয়েছে। আদনান শাহেদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো কলেজের পিছনে। আদনান হাতে একটা ফুল নিয়ে চোখ দুইটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। এমন সময় রাফিয়া ম্যাডাম আদনানের পিছনে এসে দাঁড়ালো। আদনান লম্বাই যতটুকু শাহেদও লম্বাই ততটুকু। আদনান কারোর উপস্থিতি টের পেয়ে চোখ দুইটা বন্ধ করে পিছন ফিরে প্রপোজ করতে লাগলো। প্রপোজ করা শেষ হতেই চোখ খুলতে দেখতে পেল রাফিয়া ম্যাডামের পিছনে দাঁড়িয়ে আছে পিয়া ম্যাডাম। রাফিয়া ম্যাডাম আদনানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শাহিদকে পাইনি, কিন্তু তোমাকে পেয়েছি, আমি এতেই খুশি। তোমার মতো একজন ভালো মানুষকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আদনান। এই বলে রাফিয়া ম্যাডাম আদনানকে জড়িয়ে ধরতে যাবে। এমন সময় আদনান রাফিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফিয়া ম্যাডাম, আমি আপনাকে চিঠিটা দিই নাই, চিঠিটা দিয়েছি প্রিয়া ম্যাডামকে। কিন্তু আপনি চিঠিটা পেলেন কোথায়? আর প্রিয়া ম্যাডাম, আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেন নাই কেন? আদনান, তুমি যাকে প্রপোজ করেছো সে তোমার জন্য পারফেক্ট। আমি মনে করি যে সে খুবই ভালো হবে তোমার জন্য। না প্রিয়া ম্যাডাম,
আমার ভালোর দরকার নেই, আমার আপনাকে প্রয়োজন। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, প্লিজ এমন করবেন না আমার সাথে। আদনান, আমি রিলেশন করতে চাই না, তবে তুমি রাফিয়া ম্যাডামকে প্রপোজ করেছো। রাফিয়া ম্যাডাম তোমাকে খুব ভালোবাসে। তুমি রাফিয়া ম্যাডামের সাথে থাকতে পারো কয়েকটা দিন থেকে, এরপর না হয় আমাকে বলবে রাফিয়া ম্যাডাম ভালো নাকি খারাপ। আমি এখন গেলাম, দেরি হয়ে গেছে অনেক। এই বলে পিয়া ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। এইদিকে আদনান পিছনে ফিরতে দেখতে পেল রাফিয়া ম্যাডাম তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আদনান বলতে লাগলো, রাফিয়া ম্যাডাম, এটা আপনি একদম ঠিক করলেন না। প্রিয়া ম্যাডাম এসেছিল আমার প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু আপনি আগে চলে এসেছেন। আমি আপনার সাথে থাকতে পারবো না, আমি প্রিয়া ম্যাডামকে ভালোবাসি, প্রিয়া ম্যাডামের সাথে থাকবো। এই বলে আদনান ওইখান থেকে চলে আসলো বাসায়। এদিকে রাফিয়া ম্যাডামও আর দেরি না করে ওইখান থেকে চলে আসলো বাড়িতে। রাত প্রায় 2টা। রাফিয়া ম্যাডাম বসে আছে বেলকুনিতে আর মনে মনে বলতেছে, আমার ভাগ্যে হয়তো কোনো কিছু লেখা নেই, তাই এমন হয় আমার সাথে। তবে আমি যেটা চাই আশা করি সেটাই হবে। রাফিয়া ম্যাডাম এইসব কথাবার্তা বলতেছে, কখন যে বেলকুনিতে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে পিয়া ম্যাডাম এইদিকে ওই দিক করতে করতে ঘুম উড়ে গেল। মনে মনে পিয়া ম্যাডাম বলতে লাগলো, যেভাবে হোক আমার কোনো কিছু একটা করতে হবে। এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না। শাহেদকে আমার পেতেই হবে, তাকে না পেলে আমার চলবে না। পিয়া ম্যাডাম এইসব চিন্তা ভাবনা করতেছে। অন্যদিকে শাহেদ নাক ডেকে ঘুমাচ্ছে। তার কোনো চিন্তা নেই। সে কেন চিন্তা করবে? তার তো কোনো চিন্তা করার দরকার নেই। পরের দিন সকাল 7টা। শাহেদ ঘুম থেকে উঠে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর শাহেদ ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার ছোট বোন এবং তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। শাহেদকে দেখে তার ছোট বোন বলতে লাগলো, ভাইয়া, তুমি এটা করতে পারলে ম্যাডামের সাথে? ম্যাডাম তোমাকে কত সুন্দরভাবে প্রপোজ করেছিল আর তুমি রিজেক্ট করে দিলে। মানে তুই এসব কি বলতেছিস? ম্যাডাম আমাকে কবে প্রপোজ করেছে? আমাকে তো ম্যাডাম কখনো প্রপোজ করে নাই। আর তুই বলতেছিস ম্যাডাম আমাকে প্রপোজ করেছে? হ্যাঁ, আমি কালকে রাতে স্বপ্নে দেখেছি ম্যাডাম তোমাকে প্রপোজ করেছে এবং তুমি ম্যাডামকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছো। এটা কি সত্যি হবে ভাইয়া? এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করিস না, এসব কিছুই হবে না। তুই নিশ্চিন্তে থাক। আর তুই কলেজে যাস না কেন? অনেক দিন ধরে দেখলাম বাড়িতে বসে থাকিস। আম্মু, তুমি কিছু বলো না কেন? শারমিন একটু অসুস্থ, এটার জন্য তাকে কলেজে যেতে দেই নাই। আর তুই কলেজে গিয়ে এইসব করে বেড়াস, তাই না? তোর আব্বু আসুক, তোর বিয়ের ব্যবস্থা করব। আরে আম্মু, আমি এইসব কোনো কিছুই করি না। ম্যাডামরা উল্টো আমার পিছনে ঘোরাঘুরি করে। তুমি যদি বিশ্বাস না করো তাহলে একদিন বোরকা পরে সুন্দরভাবে সেজে এরপরে যাবে কলেজে, তারপর দেখতে পারবে ম্যাডামরা আমার সাথে কি করে। ঠিক আছে, সে না হয় দেখতে পারবো, তবে একটা কথা, তুই যেভাবে চাস সেভাবে চললে হবে না। কয়েকদিন পর তোর আব্বুর জায়গায় বসতে হবে, দোকান সামলাতে হবে এবং আরও অন্যান্য যেই কাজগুলো আছে সেই কাজগুলো শিখে রাখতে হবে। এটা তোমাকে চিন্তা করতে হবে না, এটা আমি দেখে নিব। এখন খাবার দাও, আমি আবার কলেজে যাব। এই বলে শাহেদ খাওয়া দাওয়া করে তার রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। ভিতরে প্রবেশ করতে আদনান এসে শাহেদের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে শাহেদ, তুই আমার সাথে এমনটা করতে পারলি? কালকে তোকে টাকা দিলাম আর তুই কাজটা ঠিক করে করতে পারলি না। কে বলেছে আমি ঠিক করে করি নাই? ঠিক করে না করলে কি ম্যাডাম কলেজের পিছনে যাইতে পারতো নাকি? ম্যাডাম তো সোজা বাড়িতে চলে যেতে পারতো। ম্যাডাম তো কলেজের পিছনে গেছে, আমি তো দেখেছি। হ্যাঁ, পেছনে গেছে, কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেছে। আমি ম্যাডামকে প্রপোজ করতে গিয়ে রাফিয়া ম্যাডামকে প্রপোজ করে ফেলেছি। এখন তো রাফিয়া ম্যাডাম আমার পিছু ছাড়তেছে না, কি করব তাও বুঝতে পারতেছে না। রাফিয়া ম্যাডামকে কিভাবে বোঝাবো, একটু বুঝিয়ে বলতো আমাকে। আচ্ছা, রাফিয়া ম্যাডাম কি দেখতে খারাপ নাকি কোনো দিক থেকে? আমাকে বলো তো একটু। আমার তো মনে হয় রাফিয়া ম্যাডাম তোমার জন্য পারফেক্ট হবে। তোমার বয়স এবং রাফিয়া ম্যাডামের বয়স একদম পারফেক্ট আছে। পারফেক্ট আছে, তবে এই পারফেক্টে চলবে না। আমার চাইতে আরও ছোট হতে হবে। ছোট না হলে আমি পরিবারকে বোঝাবো কি করে? এটা তোমার ব্যাপার, তুমি কিভাবে তোমার পরিবারকে বোঝাবে এটা তুমি জানো। আমি তোমাকে কিভাবে কি বলবো বলো? আমি যদি একটা বুঝিয়ে দিতে চাই তাহলে তুমি আর একটা বুঝবে, তাই আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি যেভাবে ভালো আছো সেইভাবে ভালো থাকো। হ্যাঁ, আমি যেভাবে ভালো আছি সেভাবে ভালো থাকবো, তবে আমার তো একটা সঙ্গী প্রয়োজন। বয়স তো আর কম হয়নি,
আমি চাইতেছি যে আমার পছন্দ মতো একজনকে বিয়ে করতে। এখন তুই একটু বলতো, তুই আমার ছোট ভাই, তারপরেও তোর কাছ থেকে পরামর্শ নিতেছি। রাফিয়া ম্যাডামকে বিয়ে করলে সুখে থাকবো নাকি প্রিয়া ম্যাডামকে বিয়ে করলে সুখে থাকবো? আমি তো মনে করি যে রাফিয়া ম্যাডামকে বিয়ে করলে তুমি খুব সুখে থাকবে। ম্যাডাম দেখতে সুন্দর আছে, তবে ম্যাডাম আমাকে পছন্দ করত, কিন্তু ম্যাডামের বয়স হয়েছে, এখন তার সঙ্গী দরকার, তাই হয়তো ম্যাডাম তোমাকে পছন্দ করেছে। এখানে তুমি যদি ম্যাডামের কথায় রাজি না হও তাহলে আমার আর কোনো কিছু করার নেই। আর এই নাও, তোমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলাম না, 2,000 টাকা আমি রেখে দিয়েছি ছোট ভাই হিসেবে, আর বাকি 3,000 টাকা তুমি রেখে দাও। আমাকে দেওয়ার প্রয়োজন নেই, এই টাকাটা তুই কলেজের একটা কাজে লাগিয়ে দিবি। সবাই তো তোর কাছে আসে, যদি কারো প্রয়োজন হয় তাহলে তাকে দিয়ে দিস। আর আমি রাফিয়া ম্যাডামের সাথে কথাবার্তা বলে দেখি, সাথে তুই থাকলে আরও বেশি ভালো হবে। তুই কি একটু সময় দিতে পারবি? তুমি কখন কথা বলতে চাও আমাকে বলো, আমি রাফিয়া ম্যাডামকে ডেকে নিয়ে আসবো। তুই এক কাজ কর, ক্লাস শুরু হতে তো আরও 30 মিনিট বাকি আছে, তুই রাফিয়া ম্যাডামকে ডেকে নিয়ে ক্যান্টিনে আয়। একবারে ক্যান্টিনের শেষের দিকে আসবি, আমি ওইখানে বসে থাকবো। শাহেদ মাথা নেড়ে ওইখান থেকে চলে আসলো রাফিয়া ম্যাডামের কেবিনের সামনে। এসে দেখে রাফিয়া ম্যাডাম প্রিয়া ম্যাডামের সাথে কথা বলতেছে। শাহেদ রাফিয়া ম্যাডামকে ইশারা দিতে সে চলে আসলো বাহিরে। তারপর শাহেদ বলতে লাগলো, ম্যাডাম আপনি একটু আমার সাথে ক্যান্টিনে আসেন, ওইখানে আপনার জন্য একজন অপেক্ষা করতেছে। হয়তো আপনি আপনার মনের মানুষকে পেয়ে গেছেন। এতদিন তো আমার পিছনে ঘুরঘুর করেছেন, কিন্তু আমি আপনাকে পাত্তা দেই নাই, তাই আপনার জন্য নতুন একজন খুঁজে দিয়েছি। কালকে যে আপনাকে প্রপোজ করেছিল, আজকে সে আপনার জন্য পারফেক্ট হয়ে বসে আছে। হয়তো আপনাদের বিয়েও হতে পারে। চলেন তাহলে এখন। অন্যদিকে প্রিয়া ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি করে রাফিয়া এবং শাহিদের পিছু করে চলে আসলো ক্যান্টিনে। এসে দেখে রাফিয়া ম্যাডাম, আদনান আর শাহিদ বসে বসে কথা বলতেছে। আদনান রাফিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম কিভাবে যে কি বলি, আপনি আমার বড় নাকি ছোট তা বুঝতে পারতেছি না। আপনি আমার বড় হবেন, কিন্তু আমি এখন চিন্তা ভাবনা করতেছি আপনাকে যদি বিয়ে করি তাহলে বাড়ির মানুষ কি বলবে আমাকে। আপনার বয়সটা অনেক বেশি হবে হয়তো। আমার বয়স বেশি না, আমার বয়স খুবই অল্প। তুমি চাইলে আমার আইডি কার্ড দেখাতে পারি। আমার বর্তমান বয়স মাত্র 20 রানিং চলছে। এই দেখো আমার আইডি কার্ড, একদম অরিজিনাল এবং জন্ম নিবন্ধনও আছে। ম্যাডাম রিলেশনে যেতে পারবো না, ডাইরেক্ট বিয়ে করতে হবে আমাকে, পারবেন তো? অবশ্যই পারবো, তবে তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আশা করি আমার বাড়ি থেকে ফিরিয়ে দেবে না। কবে নিয়ে যাবে আমাকে একটু বলো, আমি ওই দিন কলেজ থেকে ছুটি নেব। যেহেতু আজকে কথাবার্তা শেষ হয়েছে, চলেন আজকেই বাকি সব কাজ সেরে ফেলি, দেরি করার দরকার নেই। শাহেদ তুই আমার সাথে থাকবি, আর তোর বন্ধুদেরকেও বল আমার সাথে আসার জন্য। বিয়ের কাজে নেমে পড়েছি, বিয়ে করেই ছাড়ব। ভাই, আমি সবাইকে বিয়ে করিয়ে দেই, কিন্তু আমি নিজেই বিয়ে করতে পারি না। আমার সাথে এমন হয় কেন, এটা একটু বলবেন? বিয়ে করার জন্য কত কিছু করতেছি, কিন্তু পারতেছি না। আরে ভাই, বিয়ে করতে পারবি, তুই তো আমার থেকেও অনেক ছোট, আর তোর বিয়ে কার সাথে হবে এটা তুই নিজেই জানিস না। তবে আমার মনে হয় প্রিয়া ম্যাডাম তোকে বিয়ে করবে। ওই ইংলিশ শাকচুন্নি ম্যাডামকে আমি বিয়ে করব না। একটু পর পর পটর পটর করে ইংলিশ বলে, আমি তাকে বিয়ে করতে পারবো না। তার বিয়েও আমি ঠিক করতেছি, কয়েকদিন ওয়েট করেন, দেখবেন এই কলেজে এক বড় ভাইকে লাগিয়ে দিব। কত অফার এসেছে। শাহিদের কথা শেষ হতে না হতেই বাহির থেকে প্রিয়া ম্যাডাম ভিতরে প্রবেশ করে। শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার শাহেদ, আপনি যত কিছুই করেন না কেন, আমি অন্যের প্রতি আসক্ত হব না। আমি আপনার প্রতি আসক্ত হয়েছি, আপনাকে আমার লাগবে। আপনাকে সবাই পিচ্চি পণ্ডিত ডাকে কেন জানেন? আপনি যে ব্রিটিশের মাথা নিয়ে ঘুরে বেড়ান, এটার জন্য আপনাকে সবাই পিচ্চি পণ্ডিত বলে ডাকে। আপনি মনে হয় এখানে লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনেছেন, তাই না? আপনি চোরের মতো লুকিয়ে লুকিয়ে সব কথা শুনেছেন কেন? ইউ আর এ স্কেপটিক। Whatever you think, I came here for you, thinking that maybe something else would happen. হয়েছে হয়েছে, আর ইংরেজি বলতে হবে না। আপনার ইংরেজি শুনলে আমার মাথা ঘোরায়। মনে হয়েছে আপনি উল্টাপাল্টা ইংরেজি বলেন। আপনার এত ইংরেজি শোনার দরকার নেই আমার। শাহেদ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর শাহেদ আদনানের সাথে চলে আসলো আদনানের বাসায়। আদনানের আব্বু আম্মু এবং বোনকে নিয়ে চলে আসলো রাফিয়া ম্যাডামদের বাসায়। এদিকে রাফিয়া ম্যাডাম সেজেগুজে বসে আছে। আদনানের আম্মু বলতে লাগলো, আদনান, এই মেয়ে তো দেখি তোর চাইতেও বড় হবে।
এই মেয়ের সাথে তোর বিয়ে দেওয়া যাবে না? আম্মু বেশি বড় না, মাত্র 7 মাসের বড়। আর এই মেয়ের সাথে যদি তোমরা আমার বিয়ে না দাও তাহলে আমি কোনোদিন বিয়ে করব না এবং বাড়ি ছেড়ে চলে যাব। তখন আর তোমরা আমাকে খুঁজেও পাবে না। তার মানে তুই বলতে চাইছিস এই মেয়েকে বিয়ে করবি তুই? হ্যাঁ, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি এই মেয়েকেই বিয়ে করব, মানে এই মেয়েকেই বিয়ে করব এবং আজকেই বিয়ে করব। আমি দেরি করতে চাই না। আদনানের আম্মু আর কোনো উপায় না পেয়ে রাফিয়া ম্যাডামের সাথে আদনানের বিয়ে দিয়ে দিল। এদিকে সবাই খুশি। আদনান শাহিদকে ধন্যবাদ দিল। এদিকে শাহিদ চলে আসলো বাসায়। বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তানভীর কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, কিরে শাহেদ, তোর তো কোনো খোঁজ খবর নাই, কোথায় আছিস? সেই সকালবেলা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছিস, এরপরে তুই আর আমাদেরকে ফোন দিস নাই। এইদিকে ক্যাম্পাসে কি হয়েছে জানিস? তুই যদি আমাকে না বলিস তাহলে জানবো কি করে? আর ক্যাম্পাসে কি এমন হয়েছে যে এইভাবে কথাবার্তা বলতেছিস তুই? প্রিয়া ম্যাডাম একটা সিনিয়র ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলেছেন। ওই সিনিয়র ভাই প্রিয়া ম্যাডামের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, পরে প্রিয়া ম্যাডাম রাগে তার মাথা ফাটিয়ে দিয়েছে। একদম ভালো করেছে, কিন্তু এখন এখানে কি হয়েছে? আর প্রিয়া ম্যাডাম ঠিক আছে তো? প্রিয়া ম্যাডাম তো ঠিক আছে, তবে ওই সিনিয়র ভাই অনেক ভয় দেখাইছে। যে কোনো সময় ম্যাডামের সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখন আমাদেরকে ম্যাডামের বডিগার্ড হয়ে থাকতে হবে। তুই যদি এখন প্রিয়া ম্যাডামের ওপর নজর না রাখিস তাহলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কেন যে এসব আমার সাথেই হয় বুঝি না আমি। আমাকে একটু তোরা বুঝিয়ে বলতে পারবি কেন এসব আমার সাথে হয় বারবার? যাই হোক, ম্যাডাম তো এখন বাসায় আছে আর ম্যাডামের নাম্বার আছে আমার কাছে। আমি ম্যাডামকে ফোন দিতেছি, দেখি ম্যাডাম কি করে। আর কালকে সকাল থেকে ম্যাডামের সাথে সাথে থাকতে হবে। হ্যাঁ, আরিফের বাড়িতে তো ম্যাডামের বাড়ির পাশেই। আরিফকে বলছি সকালে ম্যাডামের পিছে পিছে আসার জন্য। যদি কোনো বিপদ হয় তাহলে সাথে সাথে আমাদেরকে ফোন দিতে। আর তোর বাইক তো সবসময় রেডি রাখবি, যে কোনো সময় বের হতে হবে আমাদেরকে যদি ম্যাডামের কোনো কিছু বিপদ হয়। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করিস না, আমি বের হতে পারবো যে কোনো সময়। আচ্ছা, রাখলাম তাহলে। এখন আমি ম্যাডামকে ফোন দেই। এই বলে শাহিদ তানভীরের কলটা কেটে দিয়ে ফোন দিল পিয়া ম্যাডামকে। পিয়া ম্যাডাম কলটা রিসিভ করে শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুই সারা দিন কোথায় ছিলি? তোকে যে আমি খোঁজাখুঁজি করতেছি, তুই কলেজে ছিলি না কেন? আদনানের সাথে সারাদিন কেন তোদের বাসায় থাকতে হবে? দরকার ছিল, তার জন্যই তো আমি তাদের বাসায় গিয়েছিলাম। আর আপনি তো সব কিছুই জানেন, তাহলে আপনি কেন এভাবে কথাবার্তা বলতেছেন আমার সাথে? এমনিতেই কথাবার্তা বলেছি, আর আমি তোকে আগামী 4 মাসের সময় দিলাম। 4 মাসের মধ্যে তুই আমাকে বিয়ে করবি, আর যদি বিয়ে না করতে পারিস তাহলে আমি তোকে তুলে নিয়ে এসে বিয়ে করব, এই বলে দিলাম। আপনি মনে হয় আমাকে ভয় দেখাচ্ছেন, তাই না? আমাকে এমন ভয় দেখালে চলবে না। আমি ভয় পাই না আপনাকে। আপনি ইংরেজি ম্যাডাম, ইংরেজি কথা বলবেন, বাংলায় কথা বলার শোভা পায় না। ফোন রাখলাম, এখন রাত অনেক হয়েছে, ঘুমাবো, কালকে আবার কলেজে যেতে হবে। তুই ঘুমাতে পারবি না, আজকে সারা রাত আমার সাথে কথা বলবি তুই, এবং এখন থেকে প্রতিদিন কথা বলতে হবে। তোর এত কোনো কিছু জানি না, আমি যা বলবো তাই করতে হবে। পারবো না আপনার এত কথা শুনতে। আপনি কে যে আপনার এত কথা শুনতে হবে? এখনো আপনার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, আর আপনি এভাবে আমাকে আদেশ করতেছেন। আমি কে এটা না হয় পরে জানতে পারবি, এখন এত কিছু বলার মুড নেই আমার। তুই আমার মুড ঠিক করার জন্য কিছু বল। শাহিদ পিয়ার মুড ঠিক করার জন্য শায়েরি শোনাতে লাগলো। বেশ কয়েকটা শায়েরি শোনানোর পর পিয়া বলতে লাগলো, এখন ঘুমা তুই, রাত অনেক হয়েছে। আর কালকে সকাল 8টার দিকে আমাদের বাড়ির সামনে থাকবি, আমাকে নিয়ে যাবি আমাদের বাড়ি থেকে। আমার কাছে এত টাকা নেই যে আপনাকে প্রতিদিন গিয়ে নিয়ে আসতে পারবো। তোর অ্যাকাউন্ট নাম্বার দে, আমি তোর নাম্বারে টাকা পাঠিয়ে দিতেছি। আর কত পাঠাতে হবে বল? এটাই আমার নাম্বার, বিকাশ, নগদ সব কিছুই আছে। বেশি পাঠাতে হবে না, 40-50 পাঠিয়ে দিলেই হবে। আমার অ্যাকাউন্টে 45 আছে, আমি পাঠিয়ে দিতেছি। টাকা গেলে আমাকে জানাবি। এই বলে পিয়া তার অ্যাকাউন্টে 45,225 টাকা ছিল, পুরো টাকাই পাঠিয়ে দিল। শায়দ এটা দেখে পুরোই অবাক, কি বলবে বুঝে উঠতে পারছে না। সাথে সাথে পিয়া আবারও কল দিয়েছে। কলটা রিসিভ করতে শাহিদ বলতে লাগলো, এত টাকা পাঠিয়েছেন কেন? আমি তো আপনার সাথে মজা করে বলেছিলাম যে 40-50 পাঠানোর জন্য, আর আপনি 45 পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। এখান থেকে তোর যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবি, এবং প্রয়োজন ছাড়া টাকা খরচ করবি না, এই বলে দিলাম। এখন তাহলে ঘুমা।
সকালে তাড়াতাড়ি চলে আসিস। শায়দ কিছু বলতে যাবে, ঠিক তখনই ফোনটা কেটে গেল। শায়দ আর কিছু না বলে ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। শায়দ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রিয়া ম্যাডাম কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রিয়া বলতে লাগলো, শাহেদ, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, ঘুম থেকে উঠেছি 8টা বা 8:30টার দিকে। আসলে চলবে না নাকি এর আগে আসতে হবে? 8:30টার দিকে আসলেই চলবে, আমি তোর জন্য অপেক্ষা করব 8:30টার দিকে বাহিরে। ঠিক আছে, আমি 8:30টার দিকে চলে আসবো। শায়দ আরও 2-3 মিনিট কথা বলে কলটা কেটে দিয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ বসে আছে শায়দ। এমন সময় ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 8টা 10 বাজে। এটা দেখে তাড়াতাড়ি করে তার বাইক নিয়ে চলে আসলো পিয়া ম্যাডামদের বাড়ির সামনে। এসে দেখে পিয়া দাঁড়িয়ে আছে। শায়দ পিয়াকে নিয়ে ওইখান থেকে চলে আসলো কলেজ মাঠে। বাইক পার্কিং করে ওইখান থেকে পিয়াকে নিয়ে চলে আসলো তার কেবিনে। পিয়াকে বসিয়ে রেখে শায়দ চলে আসলো গাছের নিচে। এমন সময় কলেজের এক সিনিয়র বড় ভাই এসে শায়দকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, তোর সাথে আমার কিছু কথা আছে, তুই একটু ওইদিকে আই তো। ওই দিকে যেতে পারবো না, যা বলার এখানেই বলেন। সবাই আমাকে এখানেই সব কিছু বলে যায়, আপনি এখানে বলেন। আর আপনাকে তো কলেজে তেমন বেশি দেখি নাই, নতুন এসেছেন নাকি? নতুন আসলে কি তোকে চিনতে পারতাম নাকি? নতুন আসি নাই, অনেক আগে থেকে এই কলেজে পড়ালেখা করি, কিন্তু কলেজে বেশি আসি না। কয়েকদিন ধরে রেগুলার আসা হচ্ছে। আর গতকালে প্রিয়া ম্যাডামকে প্রপোজ করলাম, কিন্তু প্রিয়া ম্যাডাম আমার গালে চড় মেরেছে। শুনলাম তোর সাথে নাকি প্রিয়া ম্যাডামের খুব গভীর সম্পর্ক। তোকে আঘাত করলে তো প্রিয়া ম্যাডামের আঘাত পাবে, তাই না? তাহলে তোকেই শেষ করে দিই। মামুন শায়দকে যেই কিছু করতে যাবে এমন সময় পিছন থেকে তানভীর এবং তার বাকি বন্ধুরা বলতে লাগলো, আরে মামুন ভাই, তাকে কিছু করার আগে আমাদের সাথে একটু পরামর্শ করে নিন। আপনি তাকে কিছু করে এখান থেকে চলে যাবেন, এটা তো আমাদের সাথে পরামর্শ করতে হবে। এরপর যদি আপনি যেতে না পারেন, এর আগে কিভাবে যাবেন বলেন? দেখ তানভীর, এখানে তোর আসার কোনো দরকার নেই। এখানে তুই আসলে তুই কিন্তু মাইর খাবি। শাহেদের সাথে আমার হিসেবটা মেটাতে হবে, তাহলে আমি সব কিছু কমপ্লিট করতে পারবো। আর শাহেদ, তোর ওই প্রিয় মানুষ মানে ওই প্রিয়া ম্যাডামকে আমি এমন কিছু করবো যে প্রিয়া ম্যাডাম আত্মহত্যা করতে বাধ্য হবে। আশা করি তুই বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাইছি। মামুনের কথা শুনে শায়দ রেগে মামুনের গালে ঠাস ঠাস করে চড় মারলো দুইটা, আর বলতে লাগলো, চুপচাপ হয়ে থাকি বলে তুই ভেবেছিস কিছু বলবো না তোকে? এখন যদি এখানে তোকে মেরে পুঁতে রাখি, তাহলে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না। তুই যেটা বলবি সেটাই হবে নাকি? আমাকে মাঝে থেকে আসবে না? তুই দেখতে চাস? দেখতে চাস বল, কে আসে আর কে না আসে? হ্যাঁ, আমি দেখতে চাই। চল তাহলে দুজনের মধ্যে ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়ে যাক। মামুন তার কোমর থেকে ছুরিটা বের করে শায়দের হাতে চালিয়ে দিল। এদিকে শায়দ কি করবে বুঝে উঠতে পারছে না, তার হাত থেকে প্রচুর রক্ত পড়তেছে। এমন সময় পিছন থেকে তানভীর এবং তার বাকি বন্ধুরা মামুনকে ধরে পিটাতে লাগলো। পিয়া ম্যাডাম শায়দের হাত কেটে যাওয়া শুনে দৌড়ে তার কেবিন থেকে চলে আসলো। মাঠে এসে দেখে শায়দের হাত থেকে রক্ত পড়তেছে। এটা দেখে পিয়া ম্যাডাম তাড়াতাড়ি করে তার ওড়নাটা দিয়ে শায়দের হাত বেঁধে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তার শায়দের হাত ব্যান্ডেজ করে দিতেছে, 6টা সেলাই লেগেছে। পিয়া শায়দকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি কি তোকে একবারও বলেছিলাম তার সাথে মারামারি করার জন্য? তুমি গেলে কেন তার সাথে মারামারি করতে? তাকে তো আমি জুতো পিটা করেছিলাম গতকালকে, তারপরেও তুমি কেন মারামারি করতে গেলে? সে আমার সাথে লাগতে এসেছিল, আমি জানতাম না তার কোমরে যে ছুরি রাখা আছে। জানলে কখনই তার সাথে মারামারি করতে যেতাম না। তবে যা হবার হয়ে গেছে, ওইদিকে তাকে মেরে ভর্তা বানিয়ে ফেলেছে। তানভীর মামুনকে মেরে পুলিশের হাতে তুলে দিল। কিছুক্ষণের মধ্যেই তানভীর এবং তার বাকি বন্ধুরা চলে আসলো হাসপাতালে। শায়দের হাতে ব্যান্ডেজ করা শেষ হতে কিছুক্ষণ শুয়ে রইল। তানভীর শায়দের সামনে এসে প্রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয়া ম্যাডাম, আপনি আর চাকরি করে কি করবেন? এখন আপনার চাকরি করার দরকার নেই। আপনি এক কাজ করেন, এখন থেকে বাসায় থাকেন। যতদিন না আপনাদের বিয়ে হচ্ছে ততদিন আপনি বাইরে বের হলে বিপদ হবে। এখন শাহেদের বিপদ হয়েছে, কয়েকদিন পর আপনার হতে পারে। না, এখন চাকরি ছেড়ে দিলে চলবে না। আমি আরো কয়েকটা মাস চাকরি করতে চাই এখানে। আর শাহেদ যেদিন আমাকে নিয়ে যাবে ওই দিন আমি চাকরি ছেড়ে দেব। তানভীর আর কয়েকটা মাস চাকরি করুক, আমিও কয়েকটা মাসের মধ্যে আমাদের সকল কিছু বুঝে এরপরে না হয় বিয়েটা করে ফেলবো। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি আর কি বলবো তোকে এখানে? এখন আর আমার কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমার যতটুকু বলার প্রয়োজন ছিল আমি বলেছি।
হ্যাঁ, তবে তোর কথাও সত্যি। কিন্তু প্রিয়া ম্যাডাম তো মাত্র কয়েকদিন হয়েছে এখানে এসেছে। এখন যদি আমার জন্য চাকরিটা ছেড়ে দেয় তাহলে কেমন দেখায় না? আর এমনিতে ও কলেজে স্যার ম্যাডাম শর্ট। প্রিয়া করতে থাকুক, তার উপর তো আমরা নজর রাখবো। আর মামুনের কি করেছিস? তাকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়ে এসেছি। আশা করি 6 থেকে 7 মাসের ভেতরে বের হতে পারবে না। ও আচ্ছা, ভালো কাজ করেছিস। আমিও চাইছিলাম এমন কিছু একটা হোক। এখন চল বাসায় চলে যাই, অনেক সময় হয়েছে এখানে আছি। আম্মু জানলে আবার টেনশন করবে। বাসায় গিয়ে একবারে দেখে নেবে। শাহেদ তার বন্ধুবান্ধব এবং পিয়াকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই শারমিন এসে দরজা খুলে দিল। সবাইকে একসাথে দেখে শারমিন বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? হাতে ব্যান্ডেজ করা কেন? তেমন কিছু হয় নাই, পড়ে গিয়ে একটু কেটে গিয়েছে, তাই আর কি এমন হয়েছে। বেশি কিছু চিন্তা করার দরকার নেই। শাহেদ, তুই তাহলে রুমে গিয়ে একটু রেস্ট কর। আর ম্যাডাম, আপনি এখন কি কলেজে যাবেন নাকি এখানে থাকবেন? কলেজ তো আমার ব্যাগপত্র সব কিছু রয়েছে, কলেজে তো যেতে হবে। এই সব কিছু নিয়ে আসার জন্য তুমি কি আমার সাথে যেতে পারবে তানভীর? হ্যাঁ চলেন, তাহলে গিয়ে দিয়ে আসি। আর শাহেদ, তুই রুমেই থাক, গিয়ে রেস্ট কর। আমি ম্যাডামকে নিয়ে যাইতেছি, আর আসছে কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, সাবধানে যাস, দেখে শুনে। তানভীর ওইখান থেকে চলে আসলো পিয়া ম্যাডামকে নিয়ে কলেজে। পিয়া ম্যাডাম তার সমস্ত কিছু নিয়ে চলে আসলো আবারও শাহিদদের বাসায়। কলিং বেল দিতে শাহিদের আম্মু এসে দরজা খুলে দিল। পিয়া ম্যাডাম এবং তানভীর বাড়ির ভিতরে প্রবেশ করলো। তানভীর পিয়া ম্যাডামকে শাহিদের আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল। শাহিদের আম্মু পিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হবার হয়ে গেছে, এসব নিয়ে এখন আর চিন্তা করার দরকার নেই। যত চিন্তা করবে তত বেশি মাথায় টেনশন হবে, এত টেনশন করার দরকার নেই। শাহিদের আম্মু পিয়াকে নিয়ে চলে আসলো শাহিদের রুমে। সবাই বসে আছে শাহিদের সাথে, কথাবার্তা বলতেছে। এইদিকে পিয়া শাহিদের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর টুকটাক কথা বলতেছে। এমন সময় শারমিন পিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন যেভাবে আমার ভাই সেবা যত্ন করতেছেন, বিয়ের পর এইভাবে সেবা যত্ন করবেন তো? যদি অসুস্থ হয় তখন তো আরো বেশি করে করতে হবে। এখন তো সে আমার হাজবেন্ড হয়, না হইলে না হয় করতে পারতাম। কিছুদিন পর দেখতে পারবে তোমার ভাইকে কিভাবে সেবা যত্ন করি। শারমিন আর পিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর পিয়া শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, তুমি এখন ঘুমাও, এত জেগে থাকার দরকার নেই। অনেকক্ষণ হয়েছে তুমি ঘুমাও না, শরীর অনেক ক্লান্ত মনে হয়, তাড়াতাড়ি ঘুমাও তুমি। 2 ঘন্টা পর তোমাকে ডেকে উঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে এরপরে আমি বাসায় যাব। এই বলে পিয়া শাহিদকে ঘুম পাড়িয়ে চলে আসলো নিচে। অন্যদিকে তানভীর এবং তার বাকি বন্ধুরা বিদায় নিয়ে সেই কখন চলে গেছে শাহিদের বাড়ি থেকে। দেখতে দেখতে দুপুর হয়ে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পিয়া চলে আসলো তাদের বাসায়। পিয়া তার আম্মুর সাথে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে প্রিয়া, আমি এসব কি শুনতেছি? তুই নাকি একটা পিচ্চি ছেলের সাথে রিলেশন করিস, আর ছেলেটা নাকি ফাজিল। হ্যাঁ আম্মু, আমি একটা পিচ্চি ছেলের সাথে রিলেশন করি, আর ছেলেটা একটু ফাজিল। ছোট ছেলেরা সবসময় একটু ফাজিল হয়, এটা তুমি সবসময় জানো। কয়েকদিন পর দেখবে এমনিতেই ঠিক হয়ে গেছে। যেটাই করিস না কেন বুঝে শুনে এরপরে সামনের দিকে পা এগিয়ে নিবি। আশা করি তুই ভুল পথে কখনো পা ফেলিসনি, আর ফেলবিও না। হ্যাঁ আম্মু, কখনো ফেলি নাই, আর ফেলবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই বলে পিয়া ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় চলে আসলো শাহিদদের বাসায়। সবাই একসাথে বসে গল্প করতেছে। এমন সময় পিয়ার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তানভীর কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তানভীর বলতে লাগলো, হ্যালো ম্যাডাম, শাহেদ এখনো ঘুমাচ্ছে নাকি? তাকে কতগুলো কল দিলাম, কল রিসিভ করলো না তো। না, সে তো তার রুমেই বসে আছে। আচ্ছা আমি যাইতেছি, দেখি সে কি করতেছে। তাকে কল দিয়েছো, কল ধরে নাই, এমনও তো হবার কথা না। আমি তো কিছুক্ষণ আগে তার রুম থেকে এসেছি মাত্র নিচে, আমি উপরে গিয়ে তোমাকে কল দিতেছি। এই বলে পিয়া কলটা কেটে দিয়ে চলে আসলো উপরে। এসে দেখে শাহিদ ফোনটা নিয়ে কি যেন করতেছে। এটা দেখে পিয়া শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, তোমার কি হয়েছে? তানভীর সেই কখন থেকে কল দিতেছে, তুমি নাকি কল রিসিভ করতেছো না? তোমার ফোন নাকি বন্ধ বলতেছে? আমার ফোন পানিতে পড়ে গিয়েছিল, বন্ধ হয়ে গেছে, তাই খোলার চেষ্টা করতেছি। ও আচ্ছা, এই নাও কথা বলো।
তানভীর আবার কল দিয়েছে। শাহেদের কলটা রিসিভ করে কানে কাছে নিতেই ওপাশ থেকে তানভীর বলতে লাগলো, শাহেদ, আমার কথাগুলো মন দিয়ে শোন। প্রিয়া ম্যাডামকে এখন বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। মামুন নাকি টাকা খাইয়ে থানা থেকে বের হয়ে গেছে। আশা করি তোদের ওপরে অনেক কোনো বড় অ্যাটাক হতে পারে, সাথে আমার ওপরেও। আমাদেরকে নিয়ে চিন্তা করিস না, আমরা সবাই একা থাকি, আমাদের কোনো কিছু হবে না। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, এমন কোনো কিছুই হবে না। তোরা শুধু সাবধানে থাকিস, তাহলেই হবে। আর আমাকে কিছুটা সুস্থ হতে দে। ওই মামুনের কি অবস্থা করি তুই খালি দেখবি। শাহেদ আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা কেটে দিল। এইদিকে পিয়া শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে আবার? ওই ছেলেটা কি কিছু করার চেষ্টা করেছে নাকি তানভীরদের? না, কিছু করার চেষ্টা করে নাই, তবে সে নাকি টাকা খাইয়ে থানা থেকে বের হয়ে গেছে। এখন আমাদের উপর অ্যাটাক হতে পারে বা তাদের উপরেও, এটা সে জানিয়েছে। কাল থেকে তোমার কলেজে যাওয়ার দরকার নেই, কয়েকটা দিনের জন্য ছুটি নিয়ে নাও। আমিও কিছুটা সুস্থ হই, তারপরে না হয় কলেজে যাওয়া যাবে। ঠিক আছে, আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কয়েকটা দিনের জন্য ছুটি নিয়ে নিব। তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন ছুটি নিব। পিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর পিয়া চলে আসলো নিচে। অন্যদিকে শাহেদ চুপচাপ রুমের ভিতর বসে আছে। এমন সময় তার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল। সে পুলিশের চাকরি নিয়েছে। সিমটা পিয়ার মোবাইলে ভরে কল দিল সেই বন্ধুকে। বেশ কিছুক্ষণ পর সে কলটা রিসিভ করে বলতে লাগলো, কিরে শাহেদ, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? হঠাৎ কি দরকার রে? কল দিয়েছিস? আর কেমন আছিস? এই তো আছি কোনো রকম। আর একটা জরুরি দরকারে কল দিয়েছি। একটা ছেলে আমার হাত কেটে ফেলেছে এবং আমার বউকে ডিস্টার্ব করতেছে। তুই কি কিছু একটা করতে পারবি? সে জেলে ছিল, পরে টাকা খাইয়ে বের হয়ে গেছে। আচ্ছা, তুই একটু আমাকে সাহায্য কর। তার একটা ছবি এবং সে কোথায় থাকে আমাকে লোকেশনটা পাঠা। বাকি কাজ আমি করে নিতেছি। ধন্যবাদ বন্ধু তোকে। আর আমাদের বাড়ি থেকে ঘুরে যাস, যেহেতু এই দিকে আসবি। আচ্ছা, কালকে যখন তোদের এলাকায় যাব তখন না হয় তোদের বাড়ি থেকে ঘুরে আসব। আর শুনলাম তুই নাকি রিলেশন করতেছিস, তাও আবার তোদের কলেজের ম্যাডামের সাথে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। আর কি, তবে ম্যাডামটা হচ্ছে ইংলিশ ম্যাডাম। বাংলা একটু কম বোঝে, ইংরেজিতে পটর পটর করে। হাসান এইসব কথাবার্তা বলতেছে শাহেদের সাথে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে কলটা কেটে দিল। এইদিকে শাহেদ তার রুমের ভিতরে বসে আছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে শাহেদ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। শাহেদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল সবাই বসে আছে। শাহেদ সবার সাথে খাওয়া দাওয়া করে গল্প করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে হাসান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে হাসান বলতে লাগলো, শাহেদ, মামুনকে ধরা হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে তোদের বাড়িতে আসতেছি। ঠিক আছে, তুই বাড়িতে আয় তাহলে, আমরা আছি। শাহেদ কলটা কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হাসান চলে আসলো শাহেদের বাড়ির সামনে। কলিং বেল দিতে শাহেদের আম্মু গিয়ে দরজা খুলে দিল। হাসান ভিতরে প্রবেশ করে শাহেদের আম্মুকে সালাম করে বলতে লাগলো, আন্টি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছে, প্রায় 3 থেকে 4 বছর পর। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো হাসান? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান বাড়ির ভিতরে এসে সবার সাথে কথাবার্তা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে দুপুরে খাওয়া দাওয়া করে হাসান শাহেদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার নিজ গন্তব্যে। রাত প্রায় 2টা। পিয়া শাহেদের সাথে ফোনে কথাবার্তা বলতেছে। এমন সময় শাহেদ পিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয়া, কাল থেকে আমি কলেজে যাব, সাথে তুমিও যাবে। মামুনকে তো ধরে নিয়ে গেছে, আশা করি সে আর জেল থেকে বের হতে পারবে না। ঠিক আছে, কাল থেকে না হয় কলেজে যাওয়া যাবে। তবে তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হবে না তো? আমি তো চাইছিলাম যে তুমি পুরোপুরি সুস্থ হলে এরপরে কলেজে যাওয়ার জন্য, কিন্তু তুমি কালকে যাওয়ার জন্য বলতেছো। হ্যাঁ, কালকেই যাওয়ার জন্য বলতেছি। কালকে না গেলে হবে না, কয়েকদিন পর তো আবার পরীক্ষা আছে। শেষ পরীক্ষা দিয়ে এরপরে আর পড়ালেখা করব না ভাবতেছি। পড়ালেখা চালিয়ে যাও, কলেজে তো তেমন বেশি যেতে হয় না। তুমি কাজের পাশাপাশি কলেজও করতে পারবে। এটা না হয় পরে দেখা যাবে, তবে চিন্তাভাবনা আছে যে আর পড়ালেখা করব না। যতটুকু পড়েছি ততটুকু দিয়ে আশা করি চালিয়ে নিতে পারবো। পিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর শাহেদ কলটা কেটে দিয়ে ঘুমিয়ে এসে পাড়ি জমালো।
পরের দিন সকাল 7টা। শাহিদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল শারমিন খাবার রেডি করতেছে। শারমিনকে দেখে শাহিদ বলতে লাগলো, কিরে তুই কি কলেজে যাবি না নাকি? আর তোর কি হয়েছে এমন যে তুই কলেজে যেতে পারবি না? কলেজ যাব তো আজকে থেকে, আর তেমন বেশি কোনো সমস্যার হয় নাই। ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, এখন তাহলে আজকে কলেজে যাস, আমিও কলেজে যাব। খাবার দে। শাহিদ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে রিক্সা দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাহিদ রিক্সা নিয়ে ওইখান থেকে চলে আসলো কলেজে। মাঠের ভিতরে প্রবেশ করতে দেখতে পেল কয়েকজন শিক্ষার্থী গোল হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে শাহিদ তাদের কাছে যেতেই দেখতে পেল একটা মেয়ে নিচে বসে আছে। মেয়েটাকে দেখে তেমন যেন চেনা চেনা লাগছে। ভালো করে তাকিয়ে দেখে ফারিয়া বসে আছে নিচে। ফারিয়াকে দেখে শাহিদ বলতে লাগলো, কিরে ফাবিয়া, তোর এইরকম অবস্থা কে করেছে? আর তুই 2-3 দিন কোথায় ছিলি? তোর আব্বু আম্মু যে তোকে পাগলের মতো খোঁজাখুঁজি করতেছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে শাহিদ, আমি আর বাঁচে থাকতে পারবো না। তুই আমার বাবা মাকে বুঝিয়ে রাখিস, আমি আজকে আত্মহত্যা করব এই কলেজের ছাদ থেকে। এই বলে ফারিয়া দৌড়ে ছাদে যেতে যাবে। এমন সময় শাহিদ ফারিয়ার একটি হাত টেনে ধরে নিয়ে চলে আসলো কলেজের পিছনে আর বলতে লাগলো, কি হয়েছে? তানভীর কি তোকে কিছু করেছে নাকি অন্য কেউ কিছু করেছে তোকে? আমি তোকে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। আসলে আমি তানভীরের সাথে রিলেশনে যাওয়ার পরেও আরেকটা রিলেশন করেছিলাম। ওই ছেলেটা আমার সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। 2-3 দিন আমাকে একটা হোটেলে আটকে রেখে আমাকে অনেক নির্যাতন করেছে। আর কালকে রাতে ও জোর করার পর আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আর কোনো কিছু মনে নেই। সকালে জ্ঞান ফিরতেই দেখতে পাই আমার চারপাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। ওরা মনে হয় আমার জ্ঞান ফিরেছে। ফারিয়ার কথা শুনে শাহিদ ঠাস ঠাস করে ফারিয়ার গালে চড় মেরে দিল। এমন সময় পিছন থেকে তানভীর শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই তাকে মেরে আর কি হবে, তার চাইতে ভালো হবে তুই আমাদেরকে মেরে ফেল। আমি অনেক বড় ভুল করেছিলাম তার সাথে রিলেশনে গিয়ে। মানুষ বলে না, যে মেয়ে চাহিদা যত বেশি থাকে ওই মেয়ে ততটা লাগে, ঠিক তার সাথে সেম একই হয়েছে। আমাকে দিয়ে তার হতো না, তাই অন্য একজনের কাছে গিয়েছে। বেশ ভালো হয়েছে। আর ফারিয়া, তোমাকে আমি বলে দিতেছি, তুমি আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না। তোমার এই নির্লজ্জ মুখ আমি আর দেখতে চাই না। তুমি এখানে আত্মহত্যা করলেও কেউ তোমাকে বাধা দেবে না। শাহেদ, চল আমার সাথে। যে মেয়ে নিজের সতীত্ব রক্ষা করতে পারে না সে মেয়ে আর কি পারবে? এখন তো নিজের জীবন শেষ করে দিয়েছিস তুই। ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবি তুই। শুধু শুধু এইভাবে কারোর সাথে রিলেশনে না গিয়ে তোর মতন অন্য মেয়েদের সাথে গিয়ে টাকা ইনকাম কর। তুইও চলতে পারবি, তোর বাবা মাও কিছুই বলবে না। এই বলে তানভীর শাহিদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। রিপন তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানভীর, এত চিন্তা ভাবনা করিস না। তুই তাকে যা বলেছিস একদম ঠিক কথা বলেছিস। তার একটা দিয়ে হতো না, তার 2টা লাগতো, তাই এমন করেছে। এখন তুই তোর মতো চলাচল কর আর তাকে তার মতো চলাচল করতে দে। রিপন, তুই এটা একদম ভুল বলেছিস। তাকে তার মতো চলাচল করতে গেলে হবে না, দেখবি উল্টো আমরা ফেসে যাব। আমরা ফেসে যাব কেন? সে তো আরেক ব্যাটার লগে প্রীতি করছে, এখানে আমরা ফাঁসার কি আছে? তুই একদম চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। রিপন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো পিয়া। তানভীরের সামনে এসে তানভীরকে উদ্দেশ্য করে পিয়া বলতে লাগলো, কি ব্যাপার তানভীর, তুমি ফারিয়ার সাথে কি করেছো? ফারিয়া তোমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়েছে। সে আমার নামে কি বিচার দিয়েছে একটু বলতে পারবেন? এরপর তার ব্যবস্থা কিভাবে করতে হয় আমি করব। তুমি নাকি তার সাথে জোর করে সম্পর্ক করেছো আর এখন বিয়ে করতে চাচ্ছ না, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। এই শাহেদ, চল আমার সাথেই। ওই মেয়েকে আজকে বোঝাবো সে কেমন আর আমি কেমন। এই বলে তানভীর ওইখান থেকে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। এসে দেখে ফারিয়া বিচার দিতেছে তানভীরের নামে। তানভীরকে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, ছি তানভীর, ছি, আমি তোমাকে এত ভালো ভেবেছিলাম আর তুমি কিনা এরকম কাজ করলে। কখনো ভাবতেই পারি নাই তুমি এরকম কাজ করতে পারবে। প্রিন্সিপাল স্যার, আপনি বিষয়টা যেভাবে নিতেছেন বিষয়টা এরকম না। ফারিয়া অন্য একটা ছেলের সাথে রিলেশন করে, তার সাথে সম্পর্ক করেছে। আপনার যদি বিশ্বাস না করেন তাহলে হাসপাতালে চলেন, ডাক্তারের সাথে কথাবার্তা বলে কয়েকটা টেস্ট করালে অবশ্যই বুঝতে পারবেন। আমি কোনো টেস্ট করাতে পারবো না।
তানবীর আমার সাথে জোর করে সম্পর্ক করেছে। এখন তানবীরের আমাকে বিয়ে করতে হবে, আর যদি বিয়ে না করে তাহলে আমি আদালতের কাছে যাব। আর আদালতের কাছে পরে যাওয়া যাবে, তার আগে কয়েকটা পরীক্ষা করা যাক, এরপরে বোঝা যাবে আপনি কার সাথে রিলেশন করেছেন। এতদিন আপনাকে খুব ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার ভিতরে এই রকম ছি। ফারিয়া, শাহেদ যা বলতেছে একদম ঠিক বলতেছে। চলো হাসপাতালে যাওয়া যাক, আগে কয়েকটা পরীক্ষা হোক, এরপরে বোঝা যাবে কে তোমার সাথে কি করেছে আর কে তোমার সাথে কি করে নাই। আমি যাব না মানে যাব না। আপনারা যতক্ষণ এই ব্যাপার নিয়ে সমাধান না করতেছেন ততক্ষণ আমি এখান থেকে যাব না। সমাধান তো হবেই, হাসপাতালে যাও, এরপরে কয়েকটা পরীক্ষা করা হোক। যদি তানভীর তোমার সাথে এরকম করে থাকে তাহলে ওই হাসপাতালে আমি নিজে দাঁড়িয়ে তোমাদেরকে বিয়ে দিব। আর যদি তুমি অন্য কারোর সাথে এরকম করে থাকো তাহলে এখান থেকে এক্ষুনি চলে যেতে পারো, তাহলে তোমার জন্য ভালো হবে। আর এখানে গিয়ে যদি টেস্ট করিয়ে ফলাফল যদি ভুল আসে তাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ওইখান থেকেই তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে ফারিয়া কিছুটা ভয় পেয়ে গেল, তাই তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাসায়। এইদিকে প্রিন্সিপাল তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানভীর, তুমি নিশ্চিন্তে থাকো, আমি যতদিন আছি ততদিন তোমার কিছুই হতে দিব না। এই মেয়েটা ভালো না, এখন বুঝতে পারলাম। আর আমি তোমার উপরে অনেক সন্দেহ করেছিলাম, সন্দেহ করার জন্য তোমার কাছে মাপ চাইতেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে স্যার, মাপ চাইতে হবে না আমার কাছে। আপনি বড় মানুষ এবং আপনি বিষয়টা বুঝেছেন, এখন মাপ চাওয়ার কোনো দরকার নেই। তানভীর এবং শাহিদ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে যার যার বাসায় চলে গেল। বিকাল 5টা। শাহিদ তার বন্ধুদের সাথে 3 রাস্তার মোড়ে আড্ডা দিতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে পিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে পিয়া বলতে লাগলো, শাহেদ, তুমি এখন কোথায় আছো? আমাদের বাসার সামনে আসো তো, তোমার জন্য আমি খাবার রান্না করেছি, খাবারগুলো নিয়ে যাও। আমার সাথে তো আমার বন্ধু বান্ধবরা আছে, আমার জন্য একা রান্না করলে হবে নাকি? আমার বন্ধু বান্ধবের জন্য তো রান্না করতে হবে। আচ্ছা, তুমি সবাইকে নিয়ে আমাদের বাসায় আসো, আজকে আমি নিজের হাতে রান্না করেছি, তোমাদেরকে খাওয়াবো। শায়দ কলটা কেটে দিয়ে ওইখান থেকে চলে আসলো পিয়াদের বাসায়। কলিং বেল দিতেই পিয়া এসে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতরে ঢুকে খাবার টেবিলে গিয়ে বসে পড়ল। পিয়া সবাইকে খাবার রেডি করে দিতেছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষ হতেই পিয়া শায়দকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত রাত অবধি বাইরে থাকার দরকার নেই, বাসায় যাও, গিয়ে ঘুমাও। আর তোমরা বাড়িতে যাও, বেশি রাতে বাইরে থাকা ভালো না। ম্যাডাম, আপনি তো শাহেদের সাথে কথাবার্তা বলতে পারবেন, কিন্তু আমি কার সাথে কথা বলবো? আমরা তো আর কারোর সাথে কথা বলতে পারবো না, তাই একটু বাইরে বসে আড্ডা দিই। ঠিক আছে, তবে 10টা পর্যন্ত আড্ডা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না, এই বলে দিলাম। এই কথা শুনি শায়দরা ওইখান থেকে চলে আসলো 3 রাস্তার মোড়ে। আবারও চায়ের দোকানে বসে আড্ডা দিতে লাগলো। রাত 10টা। শায়দ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতেই শারমিন এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, এইভাবে বাইরে ঘোরাঘুরি করো কেন? বাসায় থাকতে পারো না? হাতের অবস্থা যে ভালো না, এটা একবারও খেয়াল করো না তুমি? রুমের ভিতরে আর কত বসে থাকবো বল তুই? রুমের ভিতরে বসে থাকতে ভালো লাগে না, তাই তো বাহিরে গিয়ে আড্ডা দিই। আর আমি খাবার খেয়ে এসেছি, এখন আর কোনো কিছু খাবো না। এই বলে শায়দ চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই সাথে সাথে কল আসলো পিয়ার। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কয়টায় বাসায় পৌঁছেছো? তোমাকে সেই কখন থেকে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? ফোন পকেটে ছিল আর আমি 10টার দিকে বাসায় চলে এসেছি। তুমি যে কল দিয়েছো বুঝতে পারি নাই। ও আচ্ছা, খাওয়া দাওয়া করেছো নাকি এখান থেকে খাবার খেয়ে গেছো? ওই খাবারই চলবে। এখন আর খাবো না, আমার আর ক্ষুধা নেই। তোমাদের ওইখান থেকে খাবার খেয়ে এসেছি, ওটাই চলবে। পিয়া এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর শায়দ কলটা কেটে দিয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আবারও দুজন চলে আসলো কলেজে। ক্লাস করতেছে। এমন সময় পিয়া শাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, আমাদের কলেজ থেকে ঘোরার জন্য বাস রেডি করতেছে, তোমরা যাবে নাকি? গেলে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে পারো, আশা করি প্রিন্সিপাল স্যার তোমাদেরকে মানা করবে না। হ্যাঁ, আপনি গেলে তো অবশ্যই যাব। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসতেছি, থাকেন তাহলে। এই বলে শাহিদ কল দিল প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যারকে সব কিছু বলার পর প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, শাহেদ,
তুমি সবার জন্য তো বলতেছো, তবে 5 জন যেতে পারবে? তোমরা 5 জন যদি ছেলে হও তাহলে যেতে পারবে। তবে একটা সমস্যা হয়েছে। একটা সিট আছে প্রিয়া ম্যাডামের পাশে, আর 4টা সিট আছে একদম পেছনে। যদি যেতে চাও তাহলে বলতে পারো। ঠিক আছে স্যার, আমরা যাব। কালকে সকালে আমরা কলেজের সামনে থাকবো। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল চলে আসবে। শাহেদ কলটা কেটে দিয়ে তার বাকি 4 জন বন্ধুকে জানিয়ে আবারও কল দিল পিয়াকে। পিয়া কলটা রিসিভ করতেই বলতে লাগলো, কি ব্যাপার সাহেব, প্রিন্সিপাল স্যার কি বলেছে? সবকিছু ঠিকঠাক আছে তো? তোমরা যেতে পারবে? হ্যাঁ, আমরা যেতে পারবো। কথাবার্তা শেষ হয়ে গেছে। স্যার বলেছে যে কালকে সকালে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আর একটা সিট আপনার পাশে আছে, ওই সিটটা না হয় আমার জন্য বরাদ্দ থাকবে। শাহেদ আরও 2 ঘন্টা কথা বলে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে তার সকল বন্ধুদেরকে নিয়ে চলে আসলো কলেজের মাঠে। এদিকে পিয়া শাহেদের জন্য অপেক্ষা করছিল। শাহেদকে দেখে মুচকি একটা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ল। এইদিকে শাহেদ তার বন্ধুদেরকে পিছনে পাঠিয়ে দিয়ে সে পিয়ার সাথে গিয়ে বসে পড়ল। পিয়া তো মহা খুশি, কী বলবে বুঝে উঠতে পারছে না শাহেদকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর পিয়া শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাহেদ, তুমি জানো আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি? তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। জানলে কি আর এখানে বসে থাকতাম? আর ঘোরাঘুরি করার জন্য তো বলেছো, তার জন্যই তো এখানে এসেছি। আমি আমার আব্বু আম্মুকে তোমাদের বাসায় পাঠিয়েছি, হয়তোবা তারা পৌঁছে গেছে আর আমাদের বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে। মানে এসব তুমি কি বলতেছো? আমাদের বিয়ে হবে কখন? ওইখান থেকে ঘুরে আসার পর আমাদের বিয়ে হবে, আর তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, আমি নিশ্চিন্তে আছি, কিন্তু এখন এটা না করলেও পারতেন। আমি তো একটা পিচ্চি মানুষ। হয়েছে হয়েছে, আর পিচ্ছি বলতে হবে না। এখন চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। পিয়ার শাহেদ টুকটাক কথা বলতেছে আর সামনের দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে সবাই চলে আসলো রাজবাড়ি। সবাই ঘোরাঘুরি করতেছে। এদিকে শাহেদ আর পিয়া এবং শাহেদের বন্ধু বান্ধব ঘোরাঘুরি করতেছে। একসময় শাহেদের বন্ধু বলতে লাগলো, ম্যাডাম, অনেক তো হয়েছে, আপনাদের প্রেম কাহিনী দেখলাম। এখন বিয়ে কবে করতেছেন এটা বলেন। অনেক দিন হয়েছে আমরা কোনো দাওয়াত খাই নাই। আপনারা বিয়ে করলে তো একটা দাওয়াত খেতে পারতাম আর কি। এই তো আজকে এখান থেকে যাই, সন্ধ্যার আগে বাসায় পৌঁছাতে পারলেই বিয়ের দাওয়াত খেতে পারবে। আর যদি সন্ধ্যার পরপর বাসায় পৌঁছাই তাহলে কালকে বিয়ে হবে। আশা করি আজকেই হয়ে যাবে, তোমরা নিশ্চিন্তে থাকো। তার মানে আপনি প্ল্যান করেই আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, যাতে আমরা এখানে সময় দিতে পারি। আর আপনি আপনার পরিবারকে হয়তো বলেছেন ওইদিকে সবকিছু ব্যবস্থা করে রাখার জন্য, তাই না? একদম ঠিক ধরেছ। আমি বাসায় বলে এসেছিলাম তারা ওই দিক দিয়ে সবকিছু ঠিক করে রাখবে। সন্ধ্যার আগে পৌঁছাতে পারলেই আমাদের বিয়ে হয়ে যাবে। শাহেদ চুপচাপ সবার সাথে হাঁটছে আর আশেপাশে প্রকৃতির পরিবেশ দেখছে। বেশ কিছুক্ষণ প্রকৃতির পরিবেশ দেখার পর শাহেদ বলতে লাগলো, প্রিয়া, আমার তো ক্ষুধা লেগেছে, আমি কি খাবো? খাবার কি সাথে নিয়ে এসেছেন নাকি? এই নাও রুটি খাও। আমি তো আর অন্য খাবার কিছু নিয়ে আসতে পারি নাই, শুধু রুটি নিয়ে এসেছি দোকান থেকে। আর এই নাও, তোমরাও খাওয়া শুরু করো। আপাতত এইটুকু খাও, পরে দুপুরের খাবারের ব্যবস্থা আছে। সবাই রুটি খেতে লাগলো। এইদিকে শাহেদ রুটি খাইতেছে আর পিয়াকেও খাইয়ে দিতেছে। দুজনে এত ভালোবাসা দেখে তানভীর বলতে লাগলো, শাহেদ বন্ধু, এইভাবে আমাদের সামনে লজ্জা দিস না। আমাদেরও তো ইচ্ছে আছে এইভাবে আমাদের বউকে খাইয়ে দিব। তুই তো পেয়ে গেছিস, তাই তো খাইয়ে দিতে পারছিস। আচ্ছা থাক, তোদের সামনে আর খাইয়ে দিব না, তোরা নিশ্চিন্তে থাক। এখন চল, ওই দিকে ঘোরাঘুরি করে ভিতরের দিকে গিয়ে কয়েকটা ছবি তুলে এরপরে বের হয়ে যাব। এই বলে শাহেদ খাওয়া দাওয়া শেষ করে সবাইকে নিয়ে পেছনের দিকে গিয়ে আবারও সামনের দিকে এসে ভিতরে ঢুকে কয়েকটা ছবি তুলে নিয়ে চলে আসলো। বাহিরে এসে দেখে সবাই গাড়ির দিকে এগিয়ে যাইতেছে। এটা দেখে শাহেদ বলতে লাগলো, প্রিয়া, তুমি কি সত্যি আজকে আমাকে বিয়ে করবে নাকি আমাকে মিথ্যা কথা বলেছো ওই সময়? সত্যি কথা বলতেছি। আমি আমার আব্বু আম্মুকে তোমাদের বাসায় পাঠিয়েছি, আর তোমার আব্বু আম্মুর সাথে অনেক আগেই কথা হয়েছে আমাদের। ফোনে সবকিছু বলে রেখেছি। এখন আজকে তোমাদের বাসায় গেছে, বাকি সবকিছু তোমাদের বাসা থেকে সেরে ফেলবে। তুমি বাসায় চলো, এরপরে দেখতে পারবে নিজের চোখে। শাহেদ আর পিয়া গাড়িতে উঠে খাওয়া দাওয়া করে বসে রইল। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার রওনা দিল কলেজের দিকে। বিকাল 5টায় গাড়ি কলেজের মাঠে এসে পৌঁছালো। প্রিয়া ম্যাডাম প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে শাহেদদের সাথে এবং শাহেদদের বন্ধু বান্ধবের সাথে চলে আসলো শাহেদদের বাসায়। কলিং বেল দিতে শাহেদের আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, বেশ ভালো করেছো,
একবারে সবাই চলে এসেছো? আমি ভাবছিলাম ফোন দিয়ে বলবো, এখন চলে এসেছো, খুব ভালো হয়েছে। যাও সবাই ফ্রেশ হয়ে নিচে আসো, এরপরে কিছুক্ষণ রেস্ট করো। আমি শাহাদের আব্বুকে পাঠাচ্ছি কাজী ডেকে নিয়ে আসার জন্য। শাহেদ চলে আসলো তার বন্ধু বান্ধবকে নিয়ে তার রুমে ফ্রেশ হয়ে বসে রইল। এইদিকে পিয়া অন্য একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে কথা বলতেছে। তানভীর শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বন্ধু, আজকে তো তোদের শেষ রাত। তোকে আর কি বলবো বুঝে উঠতে পারছি না। আশা করি তোদের আজকে রাত খুবই সুন্দর হবে। হ্যাঁ, মুহূর্ত সুন্দর হবে, তবে আমি জানতাম না এসব কোনো কিছুই। যদি আগে জানতাম তাহলে আরও ভালো কিছু হতো। চলো নিচে যাই, গিয়ে সবার সাথে বসে কথাবার্তা বলি। হ্যাঁ চল নিচে যাওয়া যাক। আর আমাদের জন্য কিছু ইনোনার ব্যবস্থা করো, যাতে ভালোভাবে খেতে পারি তোদের বাসায়। আমার রুমেই আছে, এই নে, একবারে এখান থেকে খেয়ে এরপরে নিচে চল। সবাই খেয়ে চলে আসলো নিচে। সবার সাথে বসে বসে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ কলিং বেল বেজে উঠল। শাহেদ গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার আব্বু কাজী নিয়ে দাঁড়িয়ে আছে। দুজন বাড়ির ভিতরে এসে বসে রইল। কাজী তার সকল কিছু লেখালেখি শেষ করে তাদের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে শাহেদ তার বন্ধু বান্ধবদেরকে খাবার দিতেছে। সন্ধ্যা 7টা বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে শাহেদ এবং পিয়াকে নিয়ে চলে আসলো উপরে। বিছানাটা ভালোভাবে বাসর ঘরের মতো সাজিয়ে দিল শাহেদের বন্ধু বান্ধব। এদিকে শাহেদ তার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতেছে। অন্যদিকে পিয়া আরেকটা রুমে বসে যে রেডি হচ্ছে একা একা। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। এদিকে তানভীর তার বন্ধু বান্ধব এবং শাহেদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই এখন চল আমরা বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আর শাহেদ সুখী জীবন করতে থাকুক বাসায়, আমরা বাসায় গিয়ে বিয়ের জন্য আবদার করতে থাকি। না, আবদার করলে হবে না, গিয়ে ডাইরেক্ট একটা মেয়ে বিয়ে করে নিয়ে বাসায় উঠে পড়, এরপর নিজেরাই দেখতে পারবি কেমনে বিয়ে করিয়ে দেই তোদের। হ্যাঁ এটাই করতে হবে এখন। তাহলে আমরা যাই। আর তুমি এখন বাসর ঘরে স্বপ্ন পূরণ করো। তুমি তো আমাদেরকে বলেছিলে এক রাতের ভেতরে 2টা বেবি আনবে। আমরাও দেখতে চাই তুমি কিভাবে আনো শাহেদ বাবু। এখন তাহলে আমরা গেলাম। এই বলে তানভীর এবং বাকি সবাই ওইখান থেকে চলে গেল। এদিকে শাহেদ পাশের রুমে এসে দেখে পিয়া রেডি হয়ে বসে আছে। পিয়াকে রেডি হয়ে বসে থাকতে দেখে শাহেদ পিয়াকে কোলে করে নিয়ে চলে আসলো তার রুমে। তারপর কোল থেকে নামিয়ে দিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বলতে লাগলো, বাহ, একা একা সাজুগুজু করেছো, তোমাকে তো পরীর চাইতেও সুন্দর লাগে। এমনিতেই তো তুমি একটা পরী, আবার সাজুগুজু করেছো, এখন তো পরীর চাইতেও বেশি সুন্দর লাগতেছে। হয়েছে, আর বলতে হবে না, এখন চলো নামাজ আদায় করে এরপরে বাকি সব কিছু করা যাবে। এই বলে শাহেদ পিয়াকে নিয়ে নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর পিয়া বলতে লাগলো, এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো তুমি? তোমার বন্ধুদের সাথে কি কথা বলেছো? আর তানভীর তোমাকে কি বলেছে? আমি তো সবকিছু শুনে ফেলেছি। এখন দেরি না করে তাড়াতাড়ি শুরু করো, আমিও দেখতে চাই এক রাতের ভিতরে কিভাবে আনো তুমি। নিজে তো একটা পিচ্চি, আরো 2টা পিচ্চি আনার চেষ্টা করবে সে নাকি, দেখবো কিভাবে আনো। এখন তাহলে আমি আমার কাজ শুরু করে দেই নাকি আর একটু দেরি করব? দেরি করতে হবে না, তুমি তোমার কাজ শুরু করো, আমিও দেখতে চাই কিভাবে তুমি করতে পারো। পিয়ার কথা শেষ হতে না হতে শাহেদ পিয়ার ঠোঁটে মুখে ঘাড়ে বিভিন্ন জায়গায় চুমু দিতেছে এবং ঘন ঘন নিঃশ্বাস ফেলতেছে। এইদিকে পিয়া আস্তে আস্তে শাহেদের সাথে সাড়া দিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে সাড়া দেওয়ার পর শাহেদ বলতে লাগলো। শাহেদ তার কাজ শুরু করে দিল। এইদিকে পিয়া চোখ বন্ধ করে আছে। শাহেদ পিয়াকে জড়িয়ে ধরে আদর করতেছে। এরপর কি হয়েছে আর বলতে পারছি না, কারণ লাইট বন্ধ করে দিয়েছে। পিয়া বাকিটা ইতিহাস, বাকিটা না হয় কালকে সকালে পিয়ার কাছ থেকে জেনে নেবেন। আজকে তাহলে এখানেই সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।